ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অনলাইন এবং অফলাইনে ক্লাস কিন্তু শুরু হয়েছে। আমাদের অনলাইনে ক্লাসটা চলছে গাজল সিভিল সার্ভিস একাডেমি নামে অ্যাপ আছে, সেই অ্যাপটির মধ্যে। আর আমাদের অফলাইনে ক্লাস হচ্ছে গাজল ধর্মতলা মোড়ে কদুবাড়ির কাছে। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে নিও। তোমাদের নিয়মিত এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সম্পূর্ণ করাবেন আমাদের প্রতীক স্যার। প্রতীক স্যার অফলাইনে এবং অফলাইন দুটোতেই তোমাদের জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোকে কমপ্লিট করবে। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির স্ট্যাটিক জিকে এবং হচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা সেটা আমি নেব। আমার নাম হচ্ছিল প্রতীক স্যার। তো তোমরা যারা অফলাইনে ভর্তি হবে গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসে অফলাইনে ভর্তি হতে পারো। আর যারা অনলাইনে হবে তারা প্লে স্টোরে গিয়ে গাজল সিভিল সার্ভিস একাডেমির যে অ্যাপটা পাবে সেটা ডাউনলোড করে নেবে। ওখানেও কিন্তু তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে। তো চলো বেশি কথা বলবো না, ক্লাস শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে এখানে, যে ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত। তো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত, এটার অ্যান্সার কি হবে না মহারাষ্ট্র। তো একটা কোশ্চেনের সাথে দেখবে বেশ কয়েকটা আমি এখানে নিচে দিয়ে দিয়েছি ইনফরমেশন। যেমন ধরো এই ধরনের ওই ইলোরার গুহা যেটা আছে মহারাষ্ট্রে অবস্থিত। তো পাশাপাশি দেখবে অজন্তা গুহা, ইলোরা গুহা, খাজুরাহ পরীক্ষাতে প্রায়ই আসে। তো দেখো অজন্তা গুহা যদি আসে তাহলে এরা গুপ্ত শাসক, সাতবাহন বা বাকাটক, তিনটা অপশনে একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। এটা কোথায় অবস্থিত না মহারাষ্ট্রে অবস্থিত। ইলোরার গুহা হচ্ছিল রাষ্ট্রকূটরা নির্মাণ করে, এটা মহারাষ্ট্রে অবস্থিত, এটা এসছে পরীক্ষাতে। আর এই খাজুরাহ টেম্পল এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছিল চান্দেলা মধ্যপ্রদেশ। অনেকেই কিন্তু এটা মহারাষ্ট্র ভাবে, কিন্তু দেখবে এটা কিন্তু অ্যান্সার হবে কি না মধ্যপ্রদেশ। নেক্সট দেখো আমি পরের কোশ্চেনে চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেনে কি বলেছে না রামাসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত। তো রামাসার সাইট জলাভূমির সাথে সম্পর্কিত, এটা তোমরা সবাই জানো। এইবার এই জলাভূমি বা রামাসার সাইট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদের কিন্তু জানতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে কি বলছে, বর্তমানে ভারতে রামাসার সাইট কটি রয়েছে না 93টি। কত সালে প্রথম বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছিল না 1997 সালে। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়, 2রা ফেব্রুয়ারি বা 2nd ফেব্রুয়ারি। এরপরে দেখো কি দেওয়া আছে না ভারতের শেষ রামাসার সাইট কোনটি। তো ভারতের শেষ রামাসার সাইট, শেষ যে 4টি স্থান রামাসার সাইটের মর্যাদা পেয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। দেখো খিচান হচ্ছিল 90তম ও মিনার হচ্ছিল 91তম, এই দুটোই তোমার হচ্ছিল রাজস্থানে অবস্থিত। তারপরে দেখবে গোকুল জলাধার 92তম আর উদয়পুর ঝিল এটা হলো 93তম, দুটো বিহারে। তাহলে লাস্ট কোনটা হলো, লাস্ট হলো তোমাদের এটা উদয়পুর ঝিল। কোথায় অবস্থিত না বিহারে অবস্থিত। ক্লিয়ার। তো এইরকম আরও কিছু ইনফরমেশন তোমরা পাবে আমাদের নোটসে, ডিটেলসে দেওয়া আছে। তো যারা যারা অনলাইনে ভর্তি হতে চাও তারা প্লে স্টোরে গিয়ে গাজল সিভিল সার্ভিস একাডেমিতে জয়েন করতে পারো, যদি আমাদের ডিটেলস নোট নিতে চাও আর কি। আর অফলাইনেও কিন্তু আমাদের ব্যাচ চলছে, অফলাইনেও ভর্তি হতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো এখানটায় 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছি দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে, তো অ্যান্সার হবে তোমার 2014-তে। তো তেলেঙ্গানা রাজ্য যেটা গঠিত হয়েছে 2014-তে 2nd জুন। তো এর পাশাপাশি দেখো এখানে বেশ কয়েকটা পরীক্ষাতে আসে, যেমন ছত্তিশগড়, এটা মধ্যপ্রদেশ থেকে হয়েছে 1 নভেম্বর 2000 সালে, এই সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে। উত্তরাখণ্ড এটা উত্তরপ্রদেশ থেকে 9 নভেম্বর 2000 সালে। ঝাড়খণ্ড বিহার থেকে ভাগ হয়েছে 15 নভেম্বর, এটাও 2000 সালে। আর তেলেঙ্গানা যেটা আছে সেটা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়েছে 2nd জুন 2014, এটাই তোমাদের পরীক্ষাতে এসছে। কোশ্চেন নাম্বার 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে না মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত। তো মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত না নেপালে অবস্থিত।
এইরকম দেখবে যে বেশ কিছু উচ্চতম পর্বতমালা বা পৃথিবীর বেশ কিছু হচ্ছিল গুরুত্বপূর্ণ পর্বতমালা কোন দেশে অবস্থিত, সেগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। তো এরকম কয়েকটা আমি দিয়ে দিয়েছি, দেখো এখানটায়। আন্দিজ, তো আন্দিজ পর্বতমালা হলো দক্ষিণ আমেরিকাতে। তারপরে আসবে হচ্ছিল রকি মাউন্টেন কোথায় রয়েছে? উত্তর আমেরিকাতে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, খেয়াল করবে। অ্যাটলাস উত্তর পশ্চিম আফ্রিকা, আলপস ইউরোপে। নেক্সটে যাব, 5 নম্বর কোশ্চেনটা দেখবি। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন বনভূমিটি বা সংরক্ষিত মানে রিজার্ভ ফরেস্টের কথা বলছে, রিজার্ভ ফরেস্টটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। তো এখানে গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে, চাপড়ামারি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? মানুষ এটা আসামে অবস্থিত। তো এরকম পশ্চিমবঙ্গের বেশ কিছু সংরক্ষিত বনভূমি, যেমন ধরো বেথুয়া ডহরি, এটা হচ্ছিল নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর 24 পরগনা, বক্সা আলিপুরদুয়ারে অবস্থিত, চাপড়ামারি জলপাইগুড়ি। আমি এখানে পরীক্ষাতে আসার মতো বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। আমাদের ডিটেলসে এগুলোর উপরে যে নোট, সেগুলো যারা সাবস্ক্রিপশন নেবে তারা অবশ্যই পেয়ে যাবে, ওগুলো ডিটেলসে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এগুলো পরীক্ষাতে প্রায়ই কিন্তু আসতে দেখা যায়। এরপরে দেখো কি দেওয়া আছে, চিন্তামণিকর। এটাও কিন্তু হচ্ছিল পশ্চিমবঙ্গের একটা রিজার্ভ ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো চিন্তামণিকর নরেন্দ্রপুর, ওই একটাই হবে, নরেন্দ্রপুর পাখিরালয় যেটাকে বলছে। তো এটা হলো সাউথ 24 পরগনাতে অবস্থিত। নেক্সট দেখো কি বলেছে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? না আফ্রিকাতে। অ্যান্সার কি হবে? আফ্রিকা। তো দেখো এই উচ্চতম ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত দিয়েছে, উচ্চতম জলপ্রপাত যদি বলে তাহলে কি হবে? অ্যাঞ্জেল জলপ্রপাত। এটা তোমার ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। তারপরে আছে হচ্ছিল বৃহত্তম জলপ্রপাত কোনটা? না ভিক্টোরিয়া জলপ্রপাত যেটা এসছে, এটা হচ্ছিল জাম্বিয়া এবং হচ্ছিল জিম্বাবুয়ে সীমান্ত, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। আর বিখ্যাত জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত, এটা হলো কানাডা যুক্তরাষ্ট্রে সীমান্ত পর্যটনের জন্য বিখ্যাত। তো এইরকম দেখবে পৃথিবীর উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম নদ নদী, জলপ্রপাত, হ্রদ, মরুভূমি, তারপরে বাঁধ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো আমাদের এগুলো পড়তে হবে। তো ডিটেলসের ওই নোটগুলো আমরা কিন্তু আমাদের নোটসে রেখেছি, এখানে অতটা দেখানো সম্ভব না, সেই জন্য কিন্তু আমরা এই একটা কোশ্চেন রিলেটেড যে কি আমরা এখানে মানে একটা কোশ্চেন রিলেটেড কি পড়তে পারি সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। এরপরে নেক্সট আমরা চলে আসবো, দেখো এই কোশ্চেনটা দেখো 7 নম্বর কোশ্চেনে, ঝুম কি? তো ঝুম কি একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, আর একটি হচ্ছে চাষের পদ্ধতি। তো এটা অ্যান্সার হবে একটি চাষের পদ্ধতি। এই ঝুম চাষ একটা হচ্ছিল প্রিমিটিভ কাল্টিভেশন সিস্টেম, মানে আদিমকালে এই ধরনের হচ্ছিল পদ্ধতিতে চাষাবাদ করা হতো, মানে জঙ্গল পুড়িয়ে ওখানে কিছুদিনের জন্য চাষাবাদ করা হতো, আবার ফেলে রাখা হতো, 4-5 বছরে আবার ওখানে জঙ্গল হয়ে গেলে সেখানে কিন্তু আবার জঙ্গল পুড়িয়ে চাষাবাদ করা হতো। তো এটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে দেখতে পাওয়া যায়। এই ঝুম চাষকে কিন্তু তোমার শিফটিং কাল্টিভেশনও বলা হয়ে থাকে, আবার এটাকে হচ্ছিল ওই স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি বা যেটাকে বলছে প্রিমিটিভ কাল্টিভেশন সেটাও বলা হয়ে থাকে। তো ঝুম চাষ কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো পরীক্ষাতে আসে। যেমন ঝুম চাষ মধ্যপ্রদেশে তোমার হচ্ছিল বেওয়ার বা ধাইয়া নামে পরিচিত। তারপরে দেখবে অন্ধ্রপ্রদেশে ঝুম চাষ কী নামে পরিচিত? না পদু নামে পরিচিত। নেক্সট আসবে হচ্ছিল উড়িষ্যাতে কী নামে পরিচিত? কোমান বা ব্রিঙ্গা। জম্মু কাশ্মীরে ঝুম চাষ কুরুয়া নামে পরিচিত। আর উত্তর পূর্ব ভারত 7 সিস্টারের যতগুলো স্টেট রয়েছে এখানে ঝুম চাষ ঝুম নামেই পরিচিত। পশ্চিমঘাট পর্বতে হচ্ছিল কুমারী নামে পরিচিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। তাহলে যদি পরীক্ষাতে আসে যে ঝুম চাষ পশ্চিমঘাট পর্বতে বা দক্ষিণ ভারতে কী নামে পরিচিত, তখন কিন্তু অ্যান্সার হবে হচ্ছিল কুমারী। দেখো পরের কোশ্চেনটাতে কি রয়েছে, পরের কোশ্চেনে দেওয়া রয়েছে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত। তো এটার অ্যান্সার হবে নাইট্রোজেন।
রিসেন্ট যে এসআই এর এক্সামটা হলো সেখানে কিন্তু এই পরীক্ষাটা একদম হুবহু চলে এসছে। তো এটার অ্যান্সার হবে কি নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো রয়েছে তাদের যে ওয়েটেজ বা পার্সেন্টেজ সেটা এখানে দেওয়া রয়েছে। সব থেকে বেশি থাকে নাইট্রোজেন 78.08%। তারপরে দেখো অক্সিজেন দিয়েছি 20.95%। তারপরে 3 নম্বরে রয়েছে আর্গন। অনেকে ভুল করে 3 নম্বরে কার্বন ডাইঅক্সাইড করে, কিন্তু মাথায় রাখবে 3 নম্বরে রয়েছে আর্গন 0.93%। আর যেটা তোমার হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড সেটা 4 নম্বরে রয়েছে। দেখো আমি কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দিয়েছি। কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে সেটা তোমার 0.03%। এটার ওইটা ছিল 4 নম্বরে পড়বে। নেক্সট দিয়েছে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত। এটা একদম কমন কোশ্চিন, 206। এটা তোমরা সবাই জানো। তো আমাদের মানবদেহের বেশ কিছু অর্গান, বিশেষ করে হাড়, দাঁত, পেশি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এই ধরনের আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সবসময় মানে মাথায় রাখতে হবে, পরীক্ষাতে আসে। তো ওগুলোর একটা ডিটেলসে আমাদের নোটসে একদম ডিটেলস দেওয়া রয়েছে। তো যারা যারা সাবস্ক্রিপশন নিলে তারা তো নোটস পেয়েই যাবে। এখানে আমি বেশ কয়েকটা দেখো উদাহরণের জন্য দিয়ে দিয়েছি। যেমন দেখো হাড়ের সংখ্যা কটা আছে, 206টা। আর পেশির সংখ্যা বললে 639টা। আচ্ছা, দাঁতের সংখ্যা হলো 32টা। আর দুধ দাঁতের সংখ্যা বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছিল 20টা। আচ্ছা, পাঁজরের সংখ্যা হচ্ছিল পঞ্জরাস্থি যেটাকে বলছে রিব, সেটা হলো 24টা, মানে 12 জোড়া। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছিল 4টা। আমরা জানি স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে হচ্ছিল 4টা। নেক্সট কোশ্চেনে আসবো, হিমোগ্লোবিনের কাজ কি। তো হিমোগ্লোবিনের কাজ কি দেখো এখানে দেওয়া আছে। হিমোগ্লোবিনের কাজ হচ্ছিল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। এখানে অক্সিজেন পরিবহন করা, আমরা অ্যান্সার অক্সিজেন পরিবহন করা নেব, এ নাম্বার অ্যান্সার। কিন্তু মাথায় রাখবে হিমোগ্লোবিন শুধুমাত্র অক্সিজেন পরিবহন করে তাই না, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটোই পরিবহন করে। এবারে হিমোগ্লোবিন একটা হচ্ছিল লৌহ গঠিত রঞ্জক পদার্থ। তো এটি শ্বাসের সময় আমরা যে বায়ুমণ্ডল নিই তার মধ্যে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেটাই নিয়ে কিন্তু বহন করে। তো অক্সিজেন যেহেতু বেশি পরিমাণে অ্যাবজর্ব হয় ওই জন্য অক্সিজেন পরিবহন করাটা এখন দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। তো এইরকম রক্তের বেশ কিছু উপাদান রয়েছে, বিশেষ করে প্রোটিনগুলো। সেই রক্তের প্রোটিনগুলোর যে কাজ সেগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে। আমি বেশ কয়েকটা বললে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো হিমোগ্লোবিন, এটা তো পরীক্ষাতে চলে আসছে। হিমোগ্লোবিন হচ্ছিল রক্তের লোহিত কণিকায় থাকে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এই রিলেটেড দেখো আরো কিছু দিয়েছি, ফাইব্রিনোজেন, এটাও কিন্তু রক্তে থাকে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা পরীক্ষাতে অনেকবার এসছে। তারপরে দেখবে যে অ্যালবুমিন হচ্ছিল রক্তের অসমোসিস চাপ বজায় রাখে। রক্তের যে অসমোসিস চাপ সেটা বজায় রাখে কে, এই অ্যালবুমিন। ভারসাম্য, হরমোন, লিপিড পরিবহন করে এগুলো। নেক্সট আসবে প্রথমবিন। তো প্রথমবিন দেখো, প্রথমবিন হচ্ছিল রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাও পরীক্ষাতে দেয় যে প্রথমবিনের কাজ কি। তো অ্যান্সার মনে রাখবে যে প্রথমবিন কি করে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রথমবিনে থ্রম্বিনে রূপান্তরিত করে। এরপরে দেখো দিয়েছি HDL, অনেকবার এসছে পরীক্ষাতে। এর ফুল ফর্মও আসতে পারে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এটা ভালো কোলেস্টেরল বলা হয় এটাকে। আর রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল কিন্তু অপসারণ করে লিভারে নিয়ে যায়, এই জন্য এটাকে কিন্তু গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল বলা হয়। এবার দেখবে আমরা জানি যে কোনো প্রোডাক্ট হাই কোয়ালিটির হলে ওটা ভালো হয়, লো কোয়ালিটির হলে খারাপ হয়। ওইখান থেকে মনে রাখবো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এটা হচ্ছিল ভালো কোয়ালিটির, মানে এটাকে বলা হয় গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল। এটার কাজ দেখো, আমি আবার রিপিট করছি, এটার কাজ হলো রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল কি করে, অপসারণ করে লিভারে নিয়ে যায়। নেক্সট দেখবে LDL, এর ফুল ফর্ম হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন। তো এই লো কথা থেকে মাথায় রাখবে এটাকে বলা হয় হচ্ছিল ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল। এটা পরীক্ষাতে অনেকবার এসেছে। এর কাজ দেখো ঠিক এর উল্টোটা, শরীরের টিস্যুতে কোলেস্টেরল জমা করে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তোমরা জানো যদি রক্তের রক্তবাহের মধ্যে যদি কোলেস্টেরল জমা হয় তাহলে কিন্তু হৃদরোগের সম্ভাবনা থাকে। তাহলে HDL এবং LDL সম্পর্কে কিন্তু আমি বলে দিলাম। তারপরে দেখবে বিলিরুবিন, আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে বিলিরুবিন বেড়ে গেছে। তো বিলিরুবিনটাও কিন্তু রক্তের এক ধরনের প্রোটিন। এই দেখো বিলিরুবিনের দিয়ে দিয়েছি। ওটা কোশ্চেন নাম্বার ছিল বোধহয় তোমাদের, এটা 8, 9, 10-এ গিয়ে পাবো। এই তো দেখো 10 নম্বর কোশ্চেন বিলিরুবিনে। হ্যাঁ, বিলিরুবিন
এই তো বিলিরুবিন দেখো পুরনো রক্তকণিকা ভাঙলে উৎপন্ন হয়, অতিরিক্ত হলে এটাকে জন্ডিস বলে। আমরা মাঝে মধ্যেই শুনি যে জন্ডিস হয়েছে বলি, তার মানে জন্ডিস হয়েছে মানে হচ্ছিল রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে। তো এতে হাত এবং চোখ টোক ফ্যাকাশে হয়ে যায় হলুদ বর্ণের। তো এই জন্ডিসটা কিছুই না, জন্ডিস হলো রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু হচ্ছিল এটা হয়, আর এই জন্ডিস রোগটা হচ্ছিল বিলিরুবিনের কারণে হয়। তো এই ধরনের দেখবে আরও বেশ কিছু রক্তের প্রোটিন রয়েছে, রক্তের তোমার হচ্ছিল কণিকা রয়েছে, যাদের কাজ এবং হচ্ছিল ফাংশনগুলো কিন্তু আমাদের ডিটেলস নোটে তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা পরেরটাই আসি। পরের কোশ্চেনে দেখো দেওয়া আছে কোশ্চেন নাম্বার 11, মানবদেহে কোষে থাকে, মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, না 46টি ক্রোমোজোম, না 23টি ক্রোমোজোম? তো অ্যান্সার কি হবে? 46টি ক্রোমোজোম। তো মানবদেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছিল 46টি, মানে 23 জোড়া। অটোজোম যেটা আছে দেহকোষ, দেহকোষের সংখ্যা হচ্ছে, দেহকোষে থাকে 22 জোড়া, শরীরের সাধারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর লিঙ্গ বা সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছিল 1 জোড়া। পুরুষদের ক্ষেত্রে সেটা XY, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে XX হিসাবে ডিনোট করা হয়। তো এগুলো হলো বেসিক কোশ্চেন, এগুলো তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। এগুলো সম্পর্কে দেখবে এই কোন ক্রোমোজোম ঘটিত কারণে কোন রোগটা হয়, এগুলো ডিটেলসে আমাদের নোটে কিন্তু পেয়ে যাবে তোমরা। আমরা পরের কোশ্চেনে চলে আসবো। অ্যালফ্রেড নোবেল, অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। তো এই অ্যালফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন? না এক্স-রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট আর ডায়নামো। তো অ্যান্সার কি হবে? ডিনামাইট। এই অ্যালফ্রেড নোবেল এর নামেই বা এর সম্পত্তি থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে, এটা তোমরা জানো। তো দেখবে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট কয়েকটা দিয়ে দিয়েছি, যেরকম এক্স-রশ্মি এটা আবিষ্কার করেছে রন্ট্রোজেন, ডিনামাইট আবিষ্কার করেছে হচ্ছিল ওই অ্যালফ্রেড নোবেল, ডায়নামো হচ্ছিল মাইকেল ফ্যারাডে, আর ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল আবিষ্কার করেছে। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, আর এগুলো ডিটেলস কিন্তু তোমরা আমাদের নোটে কিন্তু পেয়ে যাবে। আমরা পরের কোশ্চেনে চলে আসবো। দেখো নেক্সট কোশ্চেন 13 নম্বরে কি বলেছে? সিএনজি, সিএনজির অর্থ কি হবে? সিএনজির ফুল ফর্ম, তো সিএনজির ফুল ফর্ম হবে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজির 94% মিথেন থাকে, এটাতে পুরোপুরি মিথেন। তো এই সিএনজি এর ফুল ফর্ম, এই ধরনের কিন্তু বেশ কিছু ফুল ফর্ম কিন্তু পরীক্ষাতে খুবই আসে, আমি তার মধ্যে কয়েকটা উঠিয়ে দিয়েছি, আর নোটে কিন্তু এগুলো প্রায় 50-60টা বা 100টার মতো তোমরা পেয়ে যাবে, যেগুলো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার এসছে। তো দেখো কী কী দিয়েছি। সিএনজির ফুল ফর্ম এটাতে চলে এসছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তারপরে এলপিজি, এলপিজির ফুল ফর্ম হচ্ছিল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে হচ্ছিল পিভিসি পলিভিনাইল ক্লোরাইড যেটা আছে, প্লাস্টিক। ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এগুলো সব ইম্পর্টেন্ট পরীক্ষাতে এসছে। টিএনটি ট্রাইনাইট্রোটলুইন, এমআইসি মিক যেটাকে বলছে, মিথাইল আইসোসায়ানেট। এর পরের কোশ্চেনটাই চলে আসবো আমরা, কোশ্চেন নাম্বার 14। দেখো কোশ্চেন নাম্বার 14-এ কি বলেছে যে জেপিইজি, এটা একটা ছবির ফরম্যাট, এর পুরো কথাটি কি হবে? তো এর পুরো কথাটি কি হবে? জেপিইজি, এটার অ্যান্সার হবে এই সি নাম্বার, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আমি একটু আগেই বললাম বেশ কিছু ফুল ফর্ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসে, এটা তোমাদের অ্যান্সার। তো এই ধরনের আরও কয়েকটা আমি দিয়ে দিয়েছি, যেমন ধরো জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, তারপরে হচ্ছিল জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পিডিএফ, পিডিএফ এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এরপরে কোশ্চেন নাম্বার 15 দেখো, ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস যেটাকে বলা হয় কবে পালন করা হয়? তো পৃথিবী দিবস পালন করা হয়েছিল 22শে এপ্রিল, 22শে এপ্রিল। এরকম দেখো আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন পরিবেশ দিবস না 5 জুন, 5ই জুন। বন দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ। জল দিবস হলো 22শে মার্চ। তারপর তোমাদের হচ্ছে হলো বিশ্ব আবহাওয়া দিবস, সেটা হচ্ছে হলো 23শে মার্চ পালন করা হয়। তো এই ইম্পর্টেন্ট ডেট মানে গুরুত্বপূর্ণ দিবস এবং ওর থিমগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নোটে কিন্তু ডিটেলসে তোমরা এগুলো পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ফার্স্ট ক্লাস। তো তোমাদের
গ্রুপ সি গ্রুপ ডির স্ট্যাটিক জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি নেব। যারা যারা অনলাইনে অ্যাডমিশন নেবে তারা কিন্তু ওই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেবে। তো থাকলো এই পর্যন্তই, থ্যাংক ইউ।